এবার গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলার ঘোষণা দিয়েছে দুই দেশ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলার সিদ্ধান্ত নিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দিবে ইসরায়েল। এ ব্যাপারে পক্ষগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে ওই দুই দেশ স্থলপথে গাজায় প্রবেশ করতে পারবে না, ত্রাণ বিতরণে আকাশপথ ব্যবহার করতে হবে। ফলে এয়ারড্রপের মাধ্যমে এই ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত বছরেও এভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, দ্রুতই জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে যাবে। সাধারণত ছোট ছোট প্যারাশুটে করে বিমান থেকে এসব ত্রাণ ফেলা হয়। সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোড়া হয়। এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে। গত বছর এমন কার্যক্রমে আকাশ থেকে ফেলা ত্রাণের বস্তা মাথায় পড়ে গাজার 5 বাসিন্দা নিহত হন। প্রসঙ্গত, ইসরায়েলের টানা 21 মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলে অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কেন্দ্রে এই হতাহতের ঘটনা ঘটে। 115টি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ক্ষয়ে যেতে দেখেছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তায় বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছে। এদিকে ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা চালানো হয়েছে। আর এই হামলায় তেল আবিবের বেজে ওঠে সাইরেন। যে সাইরেন দীর্ঘক্ষণেও থামেনি বলে জানা গেছে। যদিও ইসরায়েল দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েল দাবি করেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করে। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনট জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ নেভেক এবং ডেড সি অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়। যে সাইরেন দীর্ঘক্ষণ ধরেই বেজেছে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাব, কিরিয়াত আরবা ও আইন গেদি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। মার্চে 2 মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করে ইসরায়েল। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা রেড সি, গালফ অফ এডেন ও আরব সাগরের বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তারা দাবি করে, এসব পদক্ষেপ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। ইসরায়েলি অভিযানে গাজায় ইতিমধ্যে 59,600-র বেশি মানুষ নিহত হয়েছে বলেও জানানো হয়েছে। ইরানে দ্বিতীয়বার হামলা করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আর ইরানও এবার আগে থেকেই সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। সুতরাং ইসরায়েল যদি আবারও তেহরানে হামলা চালায়, তাহলে বড় ধরনের যুদ্ধই শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। কোনো কিছু বুঝে ওঠার আগেই গত মাসের শুরুর দিকে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের ধারণা পাল্টে দিয়ে ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরানও। ইরানের মিসাইল বৃষ্টিতে বেকায়দায় পড়ে ট্রাম্পের দ্বারস্থ হন নেতানিয়াহু। ইরানকে দমাতে দেশটির গুরুত্বপূর্ণ 3টি পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলা করে মার্কিন সেনারা। তাদেরও উচিত জবাব দেয় ইরান। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা চালায় খামেনির বাহিনী। এরপর প্রস্তাব আসে যুদ্ধবিরতির। টানা 12 দিনের যুদ্ধের পর থামে দুদেশের সংঘর্ষ। যুদ্ধবিরতির পর থেকে ওই 12 দিনের যুদ্ধকে সাফল্য হিসেবে দেখছে নেতানিয়াহুর ইসরায়েল। দেশটির নেতারা বলছেন, ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যা, প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রকে পারমাণবিক স্থাপনায় হামলার জন্য রাজি করানো সবই ছিল সেই যুদ্ধের অর্জন। ইরানও দাবি করেছে তারাই জিতেছে এই যুদ্ধে। দুদেশের এই বাগযুদ্ধের মধ্যেই নতুন পরিকল্পনার কথা জানিয়েছে তেল আবিব। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গ্যাসের প্যাডেল থেকে পা সরানোর কোনো ইচ্ছা রাখেন না। অর্থাৎ তিনি আবারও হামলার প্রস্তুতি নিচ্ছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় এক প্রতিবেদনে এমন তথ্যই প্রকাশ করা হয়েছে।
আল জাজিরাকে দেয়া একাধিক বিশ্লেষকের মত অনুসারে ইসরায়েল বর্তমানে সেই সুযোগ খুঁজছে যার মাধ্যমে ইরানকে আরও দুর্বল করা যাবে কিংবা শাসকদের ক্ষমতাচ্যুত করা যাবে। তবে এ ধরনের অভিযান চালাতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছ থেকে তা সহজে মিলবে না বলেই মনে করছেন অনেকে। গেল 12 দিনের যুদ্ধ নিয়ে ইসরায়েল দাবি করেছিল এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা। যদিও তেহরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের কর্মসূচি কেবল বেসামরিক উদ্দেশ্য। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছিলেন তারা ইসরায়েলের যে কোনো নতুন সামরিক অভিযানের জন্য প্রস্তুত। তাদের সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলের ভেতরে গভীরভাবে আঘাত হানতে সক্ষম। ইরানের বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন নেতানিয়াহুর লক্ষ্য ইরানকে সিরিয়া বা লেবাননের মতো করে ফেলা, যেখানে ইসরায়েল প্রয়োজনে যে কোনো সময় হামলা চালাতে পারবে এবং কেউ তেমন প্রতিক্রিয়া জানাবে না। ইসরায়েল যুদ্ধ পুনরায় শুরু করতে চায়, কারণ তারা চায় ইরানকে এমন এক অবস্থা দিতে যাতে তা বারবার আঘাত করার জন্য উন্মুক্ত থাকে। এদিকে দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা 5 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছেন 13 জন। তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ও রয়টার্স জানায় দক্ষিণ পূর্ব সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় 5 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। নিহত হয়েছেন 3 বন্দুকধারীও। বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোঁয়াশায় ঘেরা। কিছু সূত্র বলছে হামলার পর তারা নিজেরাও আত্মহত্যা করেছেন। পৃথকভাবে সরকারি IRNA সংবাদ সংস্থা জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর হামলার সময় 3 হামলাকারী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলী রেজা দালিবির মতে হামলাকারীরা দর্শনার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। দালিরি বলেন হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুড়ে মারে, যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে 1 বছরের শিশু এবং শিশুটির মাও ছিলেন। ইরানি গণমাধ্যমের মতে পাকিস্তানে অবস্থিত কিন্তু ইরানেও সক্রিয় একটি বালুচ জিহাদি গোষ্ঠী জাইশ আল আদল, যার অর্থ বিচার বাহিনীর সেনা, এই হামলার দায় স্বীকার করেছে। ইরান ইসরায়েলকে পুরোপুরি বৈদ্যুতিকভাবে অচল করার পরিকল্পনা করছে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক বোমার পাশাপাশি একটি গোপন ইলেকট্রোম্যাগনেটিক পালস বা EMP অস্ত্র তৈরির পরিকল্পনা রয়েছে, যার উদ্দেশ্য ইসরায়েলের বিদ্যুৎ ব্যবস্থা, সেনা যোগাযোগ ও প্রযুক্তিগত অবকাঠামো এক মুহূর্তে স্তব্ধ করে দেয়া। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন ও ইসরায়েলি হামলায় EMP প্রকল্পে মারাত্মক ধস ঘটে। তবে ইরানের পক্ষ থেকে দাবি এসেছে এই হামলায় তাদের EMP প্রকল্প এবং পারমাণবিক প্রযুক্তিগত কর্মসূচি নিরাপদ রয়েছে এবং তারা এগুলো চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্র বলছে ইরান গোপনে 2টো পারমাণবিক ওয়ারহেড তৈরি করেছিল, একটি ফিশন বোমা এবং অন্যটি অধিকতর শক্তিশালী ফিউশন বোমা। যদিও গুপ্ত হত্যা এবং গোপন হামলায় এসব প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের অবস্থান অনুযায়ী তাদের পারমাণবিক কর্মসূচি থেমে যায়নি এবং তারা আন্তর্জাতিক আইন ও বিধি মোতাবেক নিজেদের কার্যক্রম পরিচালনা করছে। ইসরায়েলের দাবি চলমান 12 দিনের যুদ্ধে ইরানের প্রায় 3000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অর্ধেক ধ্বংস হয়েছে এবং 500টি লঞ্চারের 80% ধ্বংস করা হয়েছে। তবে তেহরান এই সংখ্যাগুলোকে অতিরঞ্জিত বলে উড়িয়ে দেয়। তাদের বক্তব্য, যুদ্ধের প্রভাবে স্বাভাবিক কিছু ক্ষতি হলেও তাদের ক্ষেপণাস্ত্র স্থাপনার বড় অংশ অক্ষত আছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন ও পুনর্বাসন অব্যাহত রয়েছে। ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের বড় অংশ নিহত হলেও ইরানের পক্ষ থেকে বলছে যে তাদের গবেষণার কাজ এখনও চলছে এবং তারা আন্তর্জাতিকভাবে নিরীক্ষকদের সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ে স্বচ্ছতার প্রতিশ্রুতি রেখেছে।
ইএমপি প্রকল্পটি ইসলামী বিপ্লব গার্ড বাহিনী পরিচালনা করলেও তাদের পারমাণবিক ফতোয়া অনুযায়ী সরাসরি পারমাণবিক অস্ত্র সৃষ্টি বন্ধ রয়েছে। তাই ইএমপি উন্নয়ন ছিল পারমাণবিক অস্ত্রের বিকল্প কৌশল, যা জরুরি পরিস্থিতিতে ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। ইসরায়েলি গোয়েন্দারা দাবি করেন বর্তমানে ইরান পারমাণবিক থ্রেশহোল্ডের নিচে রয়েছে এবং গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে কমপক্ষে 1 থেকে 2 বছর সময় লেগে যাবে, যা ধরা পড়বে এবং ধ্বংস করা হবে। তবে ইরানের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে তাদের সামরিক ও পারমাণবিক কার্যক্রম সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং আগ্রাসী নয়। ইসরায়েলি বিমান হামলায় 24 জুন তেহরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ফোর্ডো ফ্যাসিলিটি লক্ষ্য হলেও ইরান দাবি করেছে গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম মজুত অক্ষত রয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA এর নজরদারির অধীনে রয়েছে। বিশ্লেষকরা মনে করেন ইসরায়েলের হামলা ইরানের পারমাণবিক ও সামরিক কার্যক্রম সাময়িকভাবে বাধা দিলেও পুরো মধ্যপ্রাচ্যের পরমাণু ভারসাম্যে নতুন দিশা দেখিয়েছে। ইরানের দাবি তাদের কর্মসূচি স্বভাবতই শান্তিপূর্ণ এবং তারা আন্তর্জাতিক চুক্তি ও বাধ্যবাধকতা মেনে চলছে। বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সমাজের চোখ কেন্দ্রীভূত রয়েছে ইরানের ইএমপি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে দৃষ্টিভঙ্গির উপর। একদিকে ইসরায়েল ও তার মিত্ররা সম্ভাব্য হুমকি হিসেবে এটিকে দেখে, অন্যদিকে ইরান তাদের শান্তিপূর্ণ পরিবেশ ও কর্মসূচির স্বচ্ছতাকে জোরদার করছে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে অনুরোধ করেছিল নিজেদের মালিকানাধীন অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে কিছুটা ইন্টারসেপ্টর ইসরায়েলকে দিতে। তবে রিয়াদ সে অনুরোধ প্রত্যাখ্যান করেছিল বলে নিশ্চিত করেছে আলোচনায় থাকা 2 মার্কিন কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ের মজুদ থাকা ইন্টারসেপ্টর অস্ত্র প্রায় শেষ হয়ে যাচ্ছিল। এমন সংকটময় সময়ে সৌদি আরবের সম্প্রতি কেনা থার্ড ব্যাটারির সাহায্য চেয়েছিল ওয়াশিংটন। এক মার্কিন কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় আমরা সবাইকে অনুরোধ করেছিলাম কিছু ইন্টারসেপ্টর দেওয়ার জন্য। কেউ রাজি না হওয়ার পরে কিছু লেনদেনের প্রস্তাবও করেছিলাম। 3 জুলাই সৌদি সামরিক বাহিনী নতুন থার্ড ব্যাটারির উদ্বোধন করে, অথচ মাত্র 9 দিন আগেই ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। অর্থাৎ সৌদি তখন নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় মনোযোগী ছিল এবং ইসরায়েলের আহ্বানে সাড়া দেয়নি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা আরও জানান, ইসরায়েলকে সহায়তা করতে সংযুক্ত আরব আমিরাতকেও অনুরোধ করা হয়েছিল, যারা 2016 সাল থেকে থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। তবে তারা ইসরায়েলকে ইন্টারসেপ্টর সরবরাহ করছে কিনা তা নিশ্চিত করেনি। এই সংকটকালীন পরিস্থিতিতে পেন্টাগনের পরিকল্পনায় থাকা প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মাত্র 25% মজুত অবশিষ্ট ছিল বলে জানায় দ্য গার্ডিয়ান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজস্ব জাহাজ থেকেও স্ট্যান্ডার্ড মিসাইল 3 ছুড়ে ইসরায়েলকে প্রতিরক্ষা সহযোগিতা দিতে বাধ্য হয়। বিশেষজ্ঞরা বলছেন, এত সব সুরক্ষা সত্ত্বেও ইরান ইসরায়েলের অন্তত 5টি সামরিক স্থাপনায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম হয়। এতে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা, অস্ত্র মজুতের ঘাটতি প্রকটভাবে সামনে আসে। বিশ্লেষক ডগলাস বার্কি বলেন, এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থার বড় দুর্বলতা হল ম্যাগাজিন ডেপথ বা অস্ত্র মজুত ফুরিয়ে যাওয়ার ঝুঁকি। সৌদি আরবের এই প্রত্যাখ্যান ওয়াশিংটনের জন্য কষ্টদায়ক, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের ন্যাটো গঠনের লক্ষ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে একত্র করার চেষ্টা করছিল। তবে বিশ্লেষকদের মতে বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে সহযোগী নয়, বরং প্রতিপক্ষ হিসেবে দেখছে। বিশেষ করে গাজা, লেবানন, পশ্চিম তীর ও সিরিয়ার ইসরায়েলের একতরফা সামরিক অভিযানগুলোর প্রেক্ষিতে। ইউরেশিয়া গ্রুপের মধ্যপ্রাচ্য বিভাগের ব্যবস্থাপনা পরিচালক ফিরাস মাকসাদ বলেন, ইসরায়েলের লাগামহীন আগ্রাসনের কারণে সৌদি অবস্থান আরও কঠিন হয়েছে।
ইরান দুর্বল হলেও সৌদি এখন তুরস্কের দিকে ঝুঁকছে, এমনকি ইরানের সঙ্গেও ঘনিষ্ঠ হওয়ার পথ খুঁজছে। মধ্যপ্রাচ্যের এই কূটনীতিক মন্তব্য করেন, আমাদের দৃষ্টিতে এই যুদ্ধ শেষ হয়েছে আমাদের অনুকূলে, কারণ ইসরায়েল বুঝেছে একটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সংঘর্ষের মূল্য কতটা ভয়াবহ হতে পারে। ইসরায়েলে আবারও ভয়াবহ হামলা চালানো হয়েছে, আর এই হামলায় তেল আবিবে বেজে ওঠে সাইরেন, যে সাইরেন দীর্ঘদিনেও থামেনি বলে জানা গেছে। যদিও ইসরায়েল দাবি করেছে এই ক্ষেপণাস্ত্র হামলা তারা সফলভাবে প্রতিহত করেছে। ইসরায়েল দাবি করেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা সফলভাবে প্রতিহত করেছে। হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে কিছু সময় আগে সাইরেন বাজতে শোনা যায়। এরপর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনী প্রতিহত করেছে। ইসরায়েলি দৈনিক ইয়েদিহোত আহরোনেত জানায়, ক্ষেপণাস্ত্র হামলার কারণে দক্ষিণ নেগেভ এবং ডেড সি অঞ্চলে সতর্ক সংকেত শোনা যায়, যে সাইরেন দীর্ঘদিন ধরেই বেজেছে। আক্রান্ত এলাকাগুলোর মধ্যে ছিল আরাদ, কিরিয়াত আরবা ও আইন গেদি। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা ফের শুরু হওয়ার পর হুতি যোদ্ধারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বাড়িয়েছে। মার্চে 2 মাসের এক অস্থির যুদ্ধবিরতির পর পুনরায় গাজায় আক্রমণ চালানো শুরু করে ইসরায়েল। 2023 সালের নভেম্বর থেকে হুতিরা রেড সি, গালফ অফ এডেন ও আরব সাগরে বাণিজ্যিক জাহাজেও হামলা শুরু করে। তারা দাবি করে এসব পদক্ষেপ গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে। ইসরায়েলি অভিযানে গাজায় ইতিমধ্যে 59,600-র বেশি মানুষ নিহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে গাজায় বৃষ্টির মতো ত্রাণ ফেলার ঘোষণা দিয়েছে 2 দেশ। ফিলিস্তিনের গাজায় ত্রাণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত। তারা কার্গো বিমান ব্যবহার করে আকাশ থেকে ত্রাণ ফেলবে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতকে ত্রাণ বিতরণের অনুমতি দেবে ইসরায়েল। এ ব্যাপারে পক্ষগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তবে 2 দেশ স্থলপথে গাজায় প্রবেশ করতে পারবে না, তারা বিতরণে আকাশপথ ব্যবহার করতে পারবে। ফলে এয়ারড্রপের মাধ্যমে ত্রাণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। গত বছরেও এভাবেই ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। এক ইসরায়েলি কর্মকর্তা জানান, দ্রুত জর্ডান বিমানের মাধ্যমে গাজায় ত্রাণ পৌঁছে যাবে। সাধারণত ছোট ছোট প্যারাশুটে করে বিমান থেকে এসব ত্রাণ ফেলা হবে। সমুদ্র সৈকত অথবা খোলা স্থান লক্ষ্য করে বস্তাগুলো ছোড়া হবে। এভাবে ত্রাণ বিতরণেও প্রাণহানির ঘটনা ঘটে। গত বছর এমন এক কার্যক্রমে আকাশ থেকে ফেলা ত্রাণের বস্তা মাথায় পড়ে গাজার 5 বাসিন্দা নিহত হন। প্রসঙ্গত, ইসরায়েলের টানা 21 মাসের অবরোধ ও হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, ইসরায়েলি অবরোধ ও নৈরাজ্যের কারণে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা তৈরি হয়েছে। মে মাস থেকে খাবার নিতে গিয়ে 1000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন ঠিকাদারি সংস্থার তত্ত্বাবধানে থাকা খাদ্য বিতরণ কেন্দ্রে এ হতাহতের ঘটনা ঘটে। 115টি মানবাধিকার সংস্থা ও দাতব্য প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিজেদের সহকর্মী ও সাধারণ ফিলিস্তিনিদের ক্ষয়ে যেতে দেখছে। সংস্থাগুলো ইসরায়েলের সহায়তায় বাধাগ্রস্ত করার নীতিকে নিষ্ঠুর বলে উল্লেখ করেছেন। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যে প্রাণঘাতী সংঘাত চলছে, তাতে এক পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ও কয়েক দশকের অভিজ্ঞতা সম্পন্ন থাইল্যান্ডের সামরিক বাহিনী, আর অপর পাশে রয়েছে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা কম্বোডিয়ার তুলনামূলকভাবে কম অভিজ্ঞতা সম্পন্ন সামরিক শক্তি।
ঔপনিবেশিক শক্তি ফ্রান্স 1 শতাব্দীরও আগে যখন তাদের সীমান্ত ভাগ করে দিয়েছিল, তখন থেকেই ব্যাংকক ও নমপেন নিজেদের সীমান্তে একটি বিতর্কিত ভূখণ্ড নিয়ে লড়াই করে আসছে। গত বৃহস্পতিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 1 ডজনের বেশি মানুষ নিহত, কয়েক ডজন আহত এবং 1.5 লাখেরও বেশি বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। এই সংঘাতের পেছনে দুই পক্ষের সামরিক ইতিহাস ও সক্ষমতার দিকে নজর দেওয়া যাক। থাইল্যান্ডের সামরিক বাহিনী প্রতিবেশী কম্বোডিয়ার চেয়ে জনবল ও অস্ত্রশস্ত্রে অনেক বড়। থাইল্যান্ডের মোট 3,61,000 সক্রিয় সামরিক সদস্য রয়েছে, যা কম্বোডিয়ার 3 গুণ। আর এই সেনাদের হাতে এমন সব অস্ত্রশস্ত্র রয়েছে যা কম্বোডিয়ার সেনারা কেবল স্বপ্নই দেখতে পারে। লোই ইনস্টিটিউটে 2024 সালে 27টি আঞ্চলিক দেশের সামরিক সক্ষমতার র্যাঙ্কিংয়ে থাইল্যান্ড 14তম স্থানে রয়েছে, যেখানে কম্বোডিয়া 23তম স্থানে। এই বৈষম্য হয়তো স্বাভাবিক, কারণ থাইল্যান্ডের জনসংখ্যা কম্বোডিয়ার 4 গুণ এবং জিডিপি 10 গুণেরও বেশি বড়। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আঞ্চলিক যুদ্ধ যেভাবে কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনামকে গ্রাস করেছিল, থাইল্যান্ড সেখান থেকে মুক্ত ছিল। এমনকি পূর্বের ইউরোপীয় উপনিবেশবাদের ধ্বংসযজ্ঞ থেকেও রেহাই পেয়েছিল দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর অনুসারে একটি চুক্তির মাধ্যমে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রের মিত্র দেশ। 1954 সালে দুই দেশের মধ্যে সেই চুক্তি স্বাক্ষরিত হয়, যেটি ম্যানিলা চুক্তি নামে পরিচিত। তখন থেকে দুই দেশের মধ্যে মিত্রতার সম্পর্ক। ভিয়েতনাম যুদ্ধের সময় থাইল্যান্ড তাদের বিমান ঘাঁটিতে B-52 বোমারু বিমান সহ মার্কিন বিমান বাহিনীর সরঞ্জামে জায়গা দিয়েছিল। হাজার হাজার থাই সেনা মার্কিন সমর্থিত দক্ষিণ ভিয়েতনামের পক্ষে যুদ্ধও করেছিল। ওয়াশিংটন ও ব্যাংককের মধ্যে যে সম্পর্ক বজায় আছে সেটি বেশ শক্তিশালী। থাইল্যান্ডকে যুক্তরাষ্ট্র ন্যাটোর বাইরে প্রধানতম মিত্র হিসেবে দেখে। এর ফলে থাইল্যান্ড বিশেষ সুবিধা পায়, যেটির কারণে কয়েক দশক ধরে তাদের অস্ত্র কর্মসূচির জন্য মার্কিন সমর্থন পেয়ে আসছে। আন্তর্জাতিক প্রতিরক্ষায় চীন ও ভিয়েতনামের সঙ্গে কম্বোডিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক। প্রতিরক্ষা সরঞ্জামের জন্য রাশিয়ার উপর ঐতিহ্যগতভাবে নির্ভরশীল হওয়া সত্ত্বেও কম্বোডিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের একটি প্রধান সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে চীন। বেইজিং কম্বোডিয়ায় একটি নৌঘাঁটিও তৈরি করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে থাইল্যান্ড উপসাগরে অবস্থিত রিম নৌঘাঁটি চীনা বিমানবাহী রণতরীগুলোকে আশ্রয় দিতে সক্ষম হবে। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সমর্থনে শক্তিশালী হয়ে রয়্যাল থাই এয়ারফোর্স ভালোভাবে সজ্জিত। IISS অনুসারে অন্তত 11টি আধুনিক সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান এবং কয়েক ডজন পুরনো মার্কিন F-16 ও F-5 যুদ্ধবিমান রয়েছে। অন্যদিকে কম্বোডিয়ার যুদ্ধ করতে সক্ষম কোনো বিমান বাহিনী নেই। থাইল্যান্ডের কাছে আছে মার্কিন কোবরা অ্যাটাক হেলিকপ্টার ও 18টি মার্কিন ব্ল্যাক হক যুদ্ধযান। কম্বোডিয়ার কাছে আছে মাত্র কয়েক ডজন পুরনো সোভিয়েত এবং চীনা হেলিকপ্টার। ইউএস প্যাসিফিক কমান্ডের সাবেক ডিরেক্টর ও হাওয়াই ভিত্তিক সামরিক বিশ্লেষক কার্ল সুস্টার বলেছেন, পরিসংখ্যান ও মানের দিক থেকে সামরিকভাবে থাইল্যান্ড এগিয়ে থাকলেও কম্বোডিয়া অন্তত একটি দিক থেকে সুবিধাজনক অবস্থানে আছে। সেটি হচ্ছে বিতর্কিত সীমান্ত এলাকায় তাদের ভূগত অবস্থান। সুস্টার CNN-কে বলেছেন, কম্বোডিয়ার দিক থেকে বিতর্কিত সীমান্ত এলাকায় প্রবেশের সুবিধা বেশি। তিনি আরও বলেন, কম্বোডিয়ার বাহিনী বিতর্কিত সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন ও বিভিন্ন ফাঁদ স্থাপন করায় থাইল্যান্ডকে দূরপাল্লার অস্ত্রের উপর নির্ভর করতে হবে। সুস্টার বলেছেন, থাইল্যান্ডের বিমান বাহিনী বেশ শক্তিশালী এবং তাদের বিশেষ ফোর্সটি লড়াই শ্রেষ্ঠ। আমি মনে করি থাইরা সংঘাতে বিমান শক্তি এবং দূরপাল্লার অস্ত্রের উপর জোর দিতে পছন্দ করবে। দক্ষিণ পূর্ব এশিয়ার ভৌগোলিক রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি করেছে রাখাইন করিডোর।
সাদা চোখে এটাকে একটি মানবিক ত্রাণ করিডোর হিসেবে মনে হলেও ভারত বলছে এর অন্তরালে লুকিয়ে আছে বৃহৎ শক্তিগুলোর কূটনৈতিক লড়াই। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের মতো তিন প্রধান শক্তি এক গভীর প্রতিযোগিতায় নেমেছে এই করিডোরকে কেন্দ্র করে। শুরুতে বলা হয়েছিল উত্তর রাখাইনে বাস্তুচ্যুত ও দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সহায়তা দিতেই চালু হবে এই করিডোর, কিন্তু বাস্তবতা বলছে এটি শুধুমাত্র মানবিক সহায়তার পথ নয়, বরং বঙ্গোপসাগরের দিক থেকে কৌশলগত প্রভাব বিস্তারের জন্য এক নতুন মঞ্চ। রাখাইন রাজ্যের অধিকাংশই বর্তমানে নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, যা গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বাংলাদেশ, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র মিলে যে করিডোর প্রস্তাব করেছে তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হয়েছে মতবিরোধ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই করিডোরকে আখ্যা দিয়েছেন রক্তাক্ত করিডোর হিসেবে। তার মতে এই উদ্যোগ দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হতে পারে এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এটি হয়ে উঠতে পারে চীনের আশেপাশে অবস্থান নেয়ার একটি সুযোগ। অন্যদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার করিডোর নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, তবে সেনাবাহিনীর এই স্পষ্ট অবস্থান সরকারের অবস্থানকে দুর্বল করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই দ্বন্দ্ব অনেকটাই 1980-র দশকের পাকিস্তান, আমেরিকা, আফগানিস্তান পরিস্থিতির মতো, যেখানে কৌশলগত সিদ্ধান্ত শেষ পর্যন্ত স্থায়ী নিরাপত্তা সমস্যার জন্ম দিয়েছিল। চীন সরাসরি এই করিডোরের বিরোধিতা করছে, কারণ রাখাইনের কিয়াকফিউ বন্দর ব্যবহার করে তারা মালাক্কা প্রণালী বাইপাস করে একটি নিজস্ব করিডোর তৈরি করেছে। পশ্চিমা হস্তক্ষেপ চীনের এই কৌশল ব্যাহত করতে পারে বলে তারা আশঙ্কা করছে। চীন এখনও মিয়ানমার সেনা সরকারের ঘনিষ্ঠ মিত্র এবং পরোক্ষভাবে আরাকান আর্মির সঙ্গেও সংযোগ রাখছে। ভারত এই পরিস্থিতিতে প্রকাশ্যে কোনো অবস্থান নেয়নি, তবে কালাদান প্রকল্পে ভারতের বিপুল বিনিয়োগ এবং মিজোরামে আরাকান আর্মির সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ ইঙ্গিত দিচ্ছে তারা রাখাইন ইস্যুতে সক্রিয় পর্যবেক্ষক। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা এখন জেনারেল ওয়াকারের অবস্থানকে গুরুত্ব দিয়ে দেখছেন এবং পশ্চিমা গোয়েন্দা তৎপরতা নিয়ে তারা স্পষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন। বর্তমানে আরাকান আর্মি রাখাইনের 90%-এরও বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণ তাদের একটি কার্যকর পক্ষ হিসেবে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে পারে, যা মিয়ানমারের আঞ্চলিক অখণ্ডতা প্রশ্নবিদ্ধ করবে। বাংলাদেশের জন্য এটি একটি বড় কূটনৈতিক ঝুঁকি, কারণ করিডোর বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সরাসরি এক সংঘাতপূর্ণ অঞ্চলে নিজেকে জড়িয়ে ফেলতে পারে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে রাখাইন করিডোর নিয়ে সক্রিয় না হলেও 2022 সালের বার্মা আইন এবং সাম্প্রতিক নীতিগত সহায়তা এই করিডোর পরিকল্পনার আড়ালে তাদের গভীর আগ্রহের ইঙ্গিত দেয়। পরিস্থিতি যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে যে রাখাইন করিডোর শুধু মানবিক সহায়তার পথ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি নতুন ভূরাজনৈতিক যুদ্ধক্ষেত্র। আগামী কয়েক মাসে এই করিডোর বাস্তবায়ন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বরং পুরো বঙ্গোপসাগর অঞ্চলের কৌশলগত ভারসাম্য নির্ধারণ করতে পারে। এখন প্রশ্ন, বাংলাদেশ কি স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নেবে, নাকি এই করিডোর হয়ে উঠবে বৃহৎ শক্তিগুলোর রাজনৈতিক দাবা খেলার একটি চাল? খাদ্য সংকটের দুর্ভিক্ষর মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকা। অন্যদিকে ইসরায়েল বলছে তারা গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে, তবে জাতিসংঘ ও ত্রাণ সংস্থাগুলোর অভিযোগ ইসরায়েল নিজেই পরিকল্পিতভাবে খাবার ও চিকিৎসা সহায়তা আটকে রেখে গাজায় দুর্ভিক্ষ তৈরি করছে। ועכשיו בעזרת הנשיא טראמפ אנחנו התקרבנו עוד יותר להשלמת
מטרותינו. গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এখন পর্যন্ত 127 জন মানুষ না খেয়ে মারা গেছে, যাদের মধ্যে 85 জনই শিশু। তবে চলতি সপ্তাহে ইসরায়েলের এক হাস্যকর দাবি সবার সামনে আসে। গাজায় এই মানবিক সংকটের জন্য জাতিসংঘকে দায়ী করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, জাতিসংঘের সহায়তা সংস্থা হামাসের সঙ্গে মিলে ত্রাণ বিতরণে বাধা দিচ্ছে, যদিও এর পক্ষে কোনো প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। כל המבנה הזה קורס, פשוט זה זמן קצר והוא קורס. গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে দিলে দুর্ভিক্ষের শঙ্কায় আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল। পরে মে মাসে যুক্তরাষ্ট্রের সাথে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামে একটি নতুন ত্রাণ ব্যবস্থা চালু করে ইসরায়েল। এর মাধ্যমে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিবর্তে কেবল গাজার কেন্দ্র ও দক্ষিণে 4টি এলাকা থেকে চলতে থাকে তাদের সহায়তা বিতরণের অনিয়মিত কার্যক্রম। ইসরায়েলি সামরিক রেডিও কান জানায়, পচে যাওয়া বা মেয়াদোত্তীর্ণ হওয়ায় ইসরায়েল নিজেই প্রায় 1000 ট্রাক ভর্তি খাবার জ্বালিয়ে দিয়েছে ও মাটি চাপা দিয়েছে। জাতিসংঘ বলছে, গাজার মানুষের জন্য আগে প্রায় 400টি ত্রাণ বিতরণ কেন্দ্র কাজ করত, কিন্তু এখন সেই সংখ্যা কমে এসেছে মাত্র 4টিতে। ভয়ানক তথ্য হচ্ছে, মে মাস থেকে শুরু করে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনী ও মার্কিন ঠিকাদারদের হাতে এই ত্রাণ নেওয়ার সময় 1000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের কিছু সীমিত সহায়তা কার্যক্রম এখনও চালু থাকলেও সেগুলো এতটাই সীমিত যে কার্যত কোনো ফল দিচ্ছে না গাজায়। হামাসকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে গাজার সব ধরনের সহায়তা বন্ধ করে দেয় ইসরায়েল, কিন্তু পরে একই মাসে ইসরায়েল নিজেরাই যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফেলে। তখন থেকে গাজার জনগণের দুর্ভোগ বাড়তে থাকে। ইসরায়েল আগে জাতিসংঘের UNRWA সংস্থাকেও হামাসের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ করেছিল। সেই অভিযোগ নিয়েও একটি স্বাধীন তদন্ত হয়েছিল এপ্রিল 2024-এ এবং সেখানেও কোনো প্রমাণ মেলেনি। একইভাবে যুক্তরাষ্ট্রের সহায়তা সংস্থা USAID এর অভ্যন্তরীণ এক রিপোর্টে বলা হয়, হামাস যুক্তরাষ্ট্র প্রদত্ত ত্রাণ পদ্ধতিগতভাবে লুট করছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। জাতিসংঘ বলছে, গাজার সামাজিক কাঠামো ভেঙে পড়েছে। সহায়তা কনভয়গুলো ক্ষুধার্ত ও হতাশ মানুষের আক্রমণের মুখে পড়ছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের তৈরি প্রশাসনিক জটিলতা, চলমান যুদ্ধ, অপরাধী চক্রের লুটপাট এবং সহায়তা সংগ্রহ করতে আসা মানুষের ওপর গুলি চালানোর ঘটনাই মূলত সহায়তা পৌঁছানোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির সবচেয়ে ভয়াবহ দিক হলো ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যুর হার শিশুদের মধ্যে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের শরীরে পেশি ও চর্বির পরিমাণ কম থাকে, অথচ তাদের দেহের প্রবৃদ্ধির জন্য বেশি শক্তির প্রয়োজন পড়ে। ফলে খাবার না পেলেই তাদের শরীর দ্রুত সংকটে পড়ে। ব্রিটিশ মিশরীয় শিশু স্নায়ু বিশেষজ্ঞ ডক্টর ওমর আবদেল মান্নান বলেন, ক্ষুধায় মৃত্যু অত্যন্ত নিষ্ঠুর, ধীর ও যন্ত্রণাদায়ক। গাজায় ইসরায়েলি অবরোধের অবসান কবে হবে সে প্রশ্নের উত্তর কেউই জানে না। আন্তর্জাতিক মহলের চাপ উপেক্ষা করে নেতানিয়াহুর ডানপন্থী জোট এখনও গাজায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তারা মানবাধিকারের অভিযোগকে ইহুদি বিদ্বেষ ও রক্তচর্চার অপবাদ বলে উড়িয়ে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে গাজায় লাগাম টানার মতো একমাত্র শক্তি হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের নীতি ও আচরণ পূর্বানুমান করা এক প্রকার অসম্ভব কাজ বলে মনে করছেন তারা। ভারত পাকিস্তান, ইরান ইসরায়েল যুদ্ধের পর এবার থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধেও প্রবেশ করল যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার তৃতীয় দিনের যুদ্ধে এবার হস্তক্ষেপ করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। তার দাবি, দুই দেশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছেন তিনি। এর আগে থাইল্যান্ড ও কম্বোডিয়ার যুদ্ধ থামাতে
দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। গত শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, থাইল্যান্ডের সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে এইমাত্র কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে কথা বললাম। ট্রাম্প জানান, তাদের হুঁশিয়ারি দিয়েছেন যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। পরে আরেকটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, এইমাত্র থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললাম। এটি খুবই ভালো একটি আলাপচারিতা ছিল। কম্বোডিয়ার মতো থাইল্যান্ডও দ্রুত যুদ্ধবিরতি চায়। অন্যদিকে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। তিনি বলেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে সৎ অভিপ্রায় দেখতে চায়। ফুমথাম আরও বলেন, তিনি ট্রাম্পকে অনুরোধ করেছেন কম্বোডিয়ার পক্ষকে জানাতে যে থাইল্যান্ড একটি দ্বিপক্ষীয় আলোচনা করতে চায় যাতে যুদ্ধবিরতি কার্যকর এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাধান সম্ভব হয়। তবে ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনার কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে আলোচনার সময় ও স্থান সম্পর্কে কিছু জানায়নি। ওয়াশিংটনে অবস্থিত থাই ও কম্বোডিয়ার দূতাবাসও কোনো প্রতিক্রিয়া দেয়নি। তবে শনিবারের সেই যুদ্ধবিরতি আগ্রহ প্রকাশের পরও রবিবার চতুর্থ দিনের মতো দুই দেশের মধ্যে গোলাগুলি ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সীমান্ত নিয়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিরোধ 100 বছরের বেশি পুরনো। গত 13 বছরের সবচেয়ে ভয়াবহ এই সংঘাতে এখন পর্যন্ত 30 জনের বেশি নিহত হয়েছে এবং 1,30,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত মে মাসে এ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার থেকে পাল্টাপাল্টি হামলা শুরু করে দুই দেশ। শনিবার পর্যন্ত চলমান সংঘাতে দুই দেশের অন্তত 32 জন নিহত হয়েছেন। সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের 1,75,000 মানুষ। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এই সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দুই পক্ষকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছেন। কি খেলছে ট্রাম্পের মাথায়? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সচেতনদের মনে। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ভারত, অথচ সেই ভারত কার্যত কোনো সহযোগিতা কিংবা সুবিধা আদায় করতে পারছে না ট্রাম্পের কাছ থেকে। এমনকি ভারত পাকিস্তান ক্ষণিকের যুদ্ধের সময়ও না। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে কোনো কালেই ভালো সম্পর্ক ছিল না যুক্তরাষ্ট্রের, অথচ সেই পাকিস্তানকেই কাছে টানছে ট্রাম্প। বিশ্ব ক্ষমতায় আগুয়ান চীন কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের দুই চোখের বিষ ছিল। দুই দেশের শুল্ক খেলা বেশ জমে উঠেছিল। সেই চীন সফরে যাওয়ার জন্য মনস্থির করেছেন ট্রাম্প। আবার মুসলিম দেশগুলো ছিল যুক্তরাষ্ট্রের শত্রুর তালিকায়। ইদানিং সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র ফেরি করে এসেছেন ট্রাম্প। দেশগুলোকে বন্ধুরাষ্ট্র বলতেও দ্বিধা করেননি। আদতে কি ঘুরপাক খাচ্ছে বিশ্বমোড়লের মাথায়? একসময়ের শত্রু দেশ পাকিস্তানের সাথে এখন সখ্যতার সম্পর্ক যুক্তরাষ্ট্রের। পাকিস্তানের সাথে এই সম্পর্ক উন্নয়নে মূল ভূমিকা ট্রাম্পের। প্রশ্ন উঠছে, পূর্ব শত্রুর সাথে নব্য মিত্রতা কি কেবল রাজনৈতিক সৌজন্য নাকি ট্রাম্পের কোনো চাল? ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্ক যেন নতুন মোড় নিচ্ছে। দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ও শীতলতার পর যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তাপ ফের উষ্ণ হতে শুরু করেছে। আর এই সম্পর্ক উষ্ণতার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই পাকিস্তান প্রীতির পেছনে লুকিয়ে আছে বৃহত্তর কৌশল। তবে সেটা যাই হোক না কেন, এই সম্পর্কে ভারতের কপালে চিন্তার ভাঁজ দীর্ঘ হচ্ছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে পাকিস্তান দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের মিত্রর ভূমিকায় আছে।
স্বাধীনতার পর থেকেই সামরিক সহায়তা, আর্থিক অনুদান ও রাজনৈতিক সমর্থনের মাধ্যমে পাকিস্তানের পাশে থেকেছে ওয়াশিংটন। কিন্তু 2010 সালের পর থেকে সেই সম্পর্ক ক্রমেই দুর্বল হয়ে পড়ে। আফগান যুদ্ধ, জঙ্গিবাদে পাকিস্তানের ভূমিকা, চীনের প্রতি ইসলামাবাদের ঝুঁকে পড়া, এসব কারণে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মুখ ফিরিয়ে নেয়। তবে সাম্প্রতিক সময়ে দৃশ্যপট পাল্টেছে। ভারত পাকিস্তান সীমান্তে যখন উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই শান্তির বার্তাবাহক হয়ে ওঠেন ট্রাম্প। মে মাসে উভয় দেশের মধ্যে যখন সংঘাতের আশঙ্কা তৈরি হয়, তখন ট্রাম্প প্রশাসন সক্রিয়ভাবে মধ্যস্থতা করে, উত্তেজনা প্রশমিত করে। এই ভূমিকাকে পাকিস্তান প্রশংসায় ভাসায় এবং এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেয়। এই মনোনয়নের পাশাপাশি আরও একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ নেয় ইসলামাবাদ। পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে আমন্ত্রণ জানানো হয় হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো পাকিস্তানি সেনাপ্রধানকে এমন রাষ্ট্রীয় সম্মান জানালেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু এই দৃশ্যপট যে পুরোপুরি বিপরীত ছিল মাত্র কয়েক বছর আগেই, তা ভুলে গেলে চলবে না। 2018 সালে ট্রাম্প নিজেই পাকিস্তানকে মিথ্যা ও প্রতারণার আশ্রয়দাতা দেশ বলে কটাক্ষ করেছিলেন। এমনকি বাইডেন প্রশাসনের সময় পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হিসেবে আখ্যা দেওয়া হয়। তবে আন্তর্জাতিক কূটনীতিতে শত্রু মিত্রের সংজ্ঞা যে পরিস্থিতি ও কৌশল অনুসারে পাল্টায়, সেটি আবার প্রমাণ হলো। দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব মোকাবিলায় ট্রাম্প হয়তো পাকিস্তানকে নতুন করে কাজে লাগাতে চাইছেন। কৌশলগত অবস্থান, মধ্য এশিয়া ও ভারত মহাসাগরে প্রবেশাধিকার, আফগানিস্তানে ঐতিহাসিক প্রভাব, এসব দিক বিবেচনায় পাকিস্তান এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুঁটি। পাকিস্তানও এই সম্পর্ক পুনর্গঠনের সুযোগ কাজে লাগাতে চাচ্ছে। তারা যুক্তরাষ্ট্রকে দিচ্ছে একের পর এক প্রস্তাব, শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, বিরল খনিজ সরবরাহ, ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি খাতে যৌথ বিনিয়োগ। এমনকি মার্কিন কোম্পানিগুলোর জন্য পাকিস্তানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রতিশ্রুতিও দিয়েছে ইসলামাবাদ। সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার ওয়াশিংটন সফরে গিয়েছিলেন। সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে যুক্তরাষ্ট্র প্রশংসা করে পাকিস্তানের আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকার। এই সব মিলিয়ে প্রশ্নটা এখন বড় হয়ে উঠেছে, এটা কি কেবল সাময়িক সম্পর্কের উষ্ণতা, নাকি দক্ষিণ এশিয়ায় চীনকে কোণঠাসা করতে ট্রাম্প এক নতুন কৌশল সাজাচ্ছেন? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতই দেবে। তবে আপাতত এটুকু স্পষ্ট, যুক্তরাষ্ট্র আবারও পাকিস্তানের কাঁধে হাত রাখতে শুরু করেছে। আর সেই হাত ধরে ইসলামাবাদ উঠে আসতে চাইছে পুরনো কৌশলগত বন্ধুত্বের কেন্দ্রে।